সেকশন 12 অফ দ্য লিমিটেশনস অ্যাক্টটা পড়তে চলেছে। তো সেকশন 12 অফ দ্য লিমিটেশনস অ্যাক্ট পড়ার আগে এটা জানতে হবে যে সেকশন 12 লিমিটেশনস অ্যাক্টটা কোথায় লেখা রয়েছে। পার্ট 3 পার্ট 3 অফ দ্য লিমিটেশনস অ্যাক্ট এর মধ্যে এটা ডিল করছে কম্পিটিশন of period of limitation competition of period of limitations নিয়ে ডিল করছে পার্ট 3 অফ দ্য লিমিটেশনস। এটার আন্ডার সেকশনস রয়েছে টোটাল সেকশন 12 থেকে সেকশন 24। তো কম্পিটিশনস মেইন হচ্ছে ক্যালকুলেশন। পিরিয়ড অফ লিমিটেশনসের ক্যালকুলেশনটা কীভাবে হবে সেটা পার্ট 3 অফ দ্য লিমিটেশনস অ্যাক্টে মেনশন রয়েছে, যেটা কিনা সেকশন 12 থেকে 24 অবধি বলা হচ্ছে। পিরিয়ড অফ লিমিটেশনস কনসেপ্টটা কি আমরা কিন্তু সেকশন 2 অফ দ্য লিমিটেশনস অ্যাক্টে ডেফিনেশন পোর্শনে পড়েছিলাম যে লিমিটেশনস পিরিয়ড অফ লিমিটেশনস বলতে কী বোঝায়। কোন সেকশনে পড়েছিলাম? পিরিয়ড অফ লিমিটেশনের ডেফিনেশন আমরা পড়েছিলাম সেকশন 2J তে। সেকশন 2J তে পিরিয়ড অফ লিমিটেশন বলতে এটা বুঝিয়েছে যে পিরিয়ড অফ লিমিটেশনটা প্রেসক্রাইব করা রয়েছে শিডিউলে। কোথায় লেখা রয়েছে? শিডিউল, SCHUDLE, শিডিউল। শিডিউলে যে পিরিয়ড অফ লিমিটেশনটা প্রেসক্রাইব রয়েছে কিসের জন্য? সোর্স, অ্যাপল আর অ্যাপ্লিকেশন। এই তিনটের জন্য যে পিরিয়ড অফ লিমিটেশনটা শিডিউলে প্রেসক্রাইব রয়েছে সেটাকেই কিন্তু পিরিয়ড অফ লিমিটেশন হিসেবে ধরছে কোনটা? সেকশন 2J। তাহলে আমরা যদি ঘুরিয়ে বলি প্রেসক্রাইব পিরিয়ড কি? প্রেসক্রাইব পিরিয়ড বলতে এই অ্যাক্টে যে প্রভিশনে যেভাবে ক্যালকুলেশনটা করা হবে সেইটাকে আমরা কিন্তু ধরব প্রেসক্রাইবড পিরিয়ড বলি। কি হিসাবে ধরব? প্রেসক্রাইবড পিরিয়ড হিসেবে ধরব, প্রেসক্রাইবড পিরিয়ড। এই দুটো ডেফিনেশন আমরা পাচ্ছি সেকশন 2J। আজকে আমরা পার্ট 3 তে পড়ব ওই পিরিয়ড অফ লিমিটেশনটাই কিভাবে ক্যালকুলেশন করা হবে আর কোন টাইমটাকে এক্সক্লুডেড করা হবে। আমরা যদি বিয়ার অ্যাক্টের প্রভিশন দেখি তাহলে আমরা দেখতে পাবো সেকশন 12 থেকে শুরু করে সেকশন 15 অবধি কিন্তু আমাদের এক্সক্লুশন অফ টাইমকে নিয়েই কিন্তু বলা হয়েছে। তারপর যদি আমরা দেখি সেকশন 16 থেকে শুরু করে সেকশন 21 অবধি কিন্তু এফেক্ট নিয়ে বলা, যেখানে রয়েছে এফেক্ট অফ ডেথ, এফেক্ট অফ ফ্রড, effect of acknowledgement, effect of payment, effect of acknowledgement or payment by another person, effect of substituting or adding the new plaintiff or defendant। এরপরে আমরা দেখব সেকশন 22 যেটাতে বলছে কন্টিনিউইং অফ ব্রিচ অফ টর্টস, সেকশন 23 যেটাতে বলছে সুটস ফর কম্পেনসেশন ফর দ্য অ্যাক্টস not actionable without special damage, আর সেকশন 24 যেটা কিনা কম্পিটিশন অফ টাইম এই ইনস্ট্রুমেন্টের জন্য যেটুকু দরকার সেটা মেনশন হয়েছে। তো টোটাল এই জিনিসগুলো আমরা কোথায় পাচ্ছি? পার্ট 3 অফ দ্য লিমিটেশনস অ্যাক্টে পাচ্ছি। তো আমরা আজকে শুরু করছি সেকশন 12। সেকশন 12 অফ দ্য লিমিটেশনস অ্যাক্টে কি বলতে চলেছে সেটাই আমরা আজকে পড়ব। সেকশন 12 কি বলেছি? প্রথমে এক্সক্লুশন অফ টাইম নিয়ে বলছে। এক্সক্লুশন অফ টাইম কিসের? লিগাল প্রসিডিংস। এক্সক্লুশন অফ টাইমস ইন দ্য লিগাল প্রসিডিংস সেকশন 12 কিন্তু এটা বলেছে। তো আমরা দেখব সেকশন 12 এর সাবসেকশন 1 কি মেনশন করেছে। সেকশন 12 সাবসেকশন 1 বলেছে যখন কোনো পিরিয়ড লিমিটেশনটাকে ক্যালকুলেট করা হবে কিসের জন্য? শুট, অ্যাপিল আর অ্যাপ্লিকেশন, তখন যে দিনটি থেকে দ্য ডে মানে যে দিনটি থেকে ফ্রম সুইচ সার্চ পিরিয়ড ইজ টু বি রেকর্ড মানে যে দিনটা থেকে এই যে পিরিয়ড
পিরিয়ড অফ লিমিটেশনটা স্টার্ট হচ্ছে, যে দিনটাতে কজ অফ অ্যাকশনটা হচ্ছে সেই দিনটাকে কি করতে হবে, এক্সক্লুডেড করতে হবে। সেই দিনটাকে বাদ রেখে পরের দিনটা থেকে আমাকে কাউন্ট করা শুরু করতে হবে। এটা সাবসেকশন 1-এ কিন্তু মেনশন রয়েছে। এইবার আসছি আমরা সাবসেকশন 2। সেকশন 12 সাবসেকশন 2-তে কি বলেছে? সেকশন 12 সাবসেকশন 2-তে বলছে যখন আমরা পিরিয়ড অফ লিমিটেশনকে ক্যালকুলেট করব, কিসের জন্য? এখানে বলছি অ্যাপিলের জন্য অথবা অ্যাপ্লিকেশন জন্য। অ্যাপ্লিকেশন আমরা কিসের জন্য করব? ফর দ্য লিভ টু অ্যাপিল আর হচ্ছে রিভিশন আর হচ্ছে রিভিউ। তো আমরা যদি দেখি যে ইনকমপ্লিটিং পিরিয়ড অফ লিমিটেশন অ্যাপিলের জন্য অথবা কোনো ধরো অ্যাপ্লিকেশন করা হলো ফর লিভ টু অ্যাপিলের জন্য আর ফর রিভিশনের জন্য আর ফর রিভিউর জন্য অফ এনি জাজমেন্টে, তখন যে দিনটাতে দ্য ডে, সে একই কথা দ্য ডে, যে দিনটাতে অন হুইচ মানে যে দিনটাতে জাজমেন্ট, যেটা কমপ্লেন্ট করা হয়েছে জাজমেন্ট কমপ্লেন্ট অফ প্রোনাউন্স, যে দিনটাতে জাজমেন্ট প্রোনাউন্স করা হয়েছে প্লাস তার সাথে জাজমেন্টের হাতে কপিটা পেতে আমার যে সময়টুকু লাগছে, তার মানে যে দিনটাতে জাজমেন্ট প্রোনাউন্স হয়েছে, যে দিনটাতে আমি জাজমেন্টের কপিটা অবটেন করব, এই দুটো যে টাইম রিকুইজিটটাকে, টোটাল টাইম রিকুইজিটটাকে কী করতে হবে, এক্সক্লুডেড করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এবার আসছে সাবসেকশন 3। সেকশন 12-এর সাবসেকশন 3-তে বললো যে ওয়ার এ ডিক্রি অর অর্ডার, যেখানে একটা ডিক্রি অথবা একটা অর্ডার কি অ্যাপিল করা হয়েছে, মানে ডিক্রি আর অর্ডারের এগেনস্টে কি করা হয়েছে, অ্যাপিল করা হয়েছে। ওকে, যেখানে একটা ডিক্রি বা অর্ডারের এগেনস্টে অ্যাপিল করা হয়েছে ফ্রম ও শর্ট টু বি রিভাইজ, তার মানে কি যে ডিক্রি আর যে অর্ডার, যে ডিক্রি আর যে অর্ডারে যে অ্যাপিল করা হয়েছিল, মানে আমি প্রথমে অ্যাপিল করেছিলাম, তার থেকে যে ডিক্রি বা অর্ডারটা পেয়েছি সেটার এগেনস্টে আমি কি করছি, রিভাইজড করছি অথবা রিভিউ করছি। ওকে, তাহলে যখন যে ডিক্রি অথবা যে অর্ডারে যেটা অ্যাপিল করার পর পেলাম, সেই ডিক্রি বা অর্ডারে এগেনস্টে যখন আমি রিভাইজ করছি বা রিভিউ করছি, তখন সেক্ষেত্রে অথবা যখন আমি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করছি কিসের জন্য, ফর দ্য লিভ টু অ্যাপিল ফ্রম ডিক্রি অর অর্ডার, তখন সেক্ষেত্রে জাজমেন্টের কপি পাওয়ার জন্য যে টাইমটা লাগছে, টাইম রিকুইজিট লাগছে, যার ওপর কি না ডিক্রি আর অর্ডারটাকে মানে অর্ডারটা হয়েছে, সেই টাইমটাকে, সেই দিনটাকে কি করতে হবে, যে সময়টাকে কি করতে হবে, এক্সক্লুড করতে হবে, মানে মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। এবার আসছে সাবসেকশন 4 অফ দ্য সেকশন 12। সেকশন 12-এ সাবসেকশন 4 বলছে যখন আমি পিরিয়ড অফ লিমিটেশন, ইন কম্পুটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন, যখন আমি পিরিয়ড অফ লিমিটেশনটাকে ক্যালকুলেট করব, যখন আমি পিরিয়ড অফ লিমিটেশনটাকে কম্পিউট করব, কিসের জন্য, ফর দ্য অ্যাপ্লিকেশন অফ সেট অ্যাসাইড, কিসের জন্য, সেট অ্যাসাইড দ্য অ্যাওয়ার্ড, যখন আমি সেট অ্যাসাইডের জন্য যখন অ্যাপ্লিকেশন করবো, সেট অ্যাসাইডটা কি, যে অ্যাওয়ার্ডটা দিয়েছে কোর্ট, যে অর্ডারটা দিয়েছে তার সেট অ্যাসাইডের জন্য যখন অ্যাপ্লিকেশন করব, তখন সেক্ষেত্রে সেই অ্যাওয়ার্ডের কপিটা পেতে যে সময়টুকু লাগবে সেটাকে কি করা হবে, এক্সক্লুডেড করে দেওয়া হবে, বাদ দিয়ে দেওয়া হবে। এটা আমাদের সাবসেকশন 4-এ মেনশন করা হলো। ওকে, তাহলে আমরা দেখলাম সেকশন 12-এ 3টে সাবসেকশনের কথা, সাবসেকশন 1, সাবসেকশন 2, সাবসেকশন 3 অ্যান্ড সাবসেকশন 4 এর সম্পর্কে কিন্তু আমরা পেলাম।
এইবার বলছি এক্সপ্লানেশন। সেকশন 12 এর এবার কি আসছে? এক্সপ্লানেশন। সেকশন 12 এর এক্সপ্লানেশনে বললো যে এই সেকশনে যে টাইম রিকুইজিটের কথা মেনশন রয়েছে কম্পিটিশনের সময়, ইন কম্পিউটিং মানে ক্যালকুলেশন করার সময় যে টাইম রিকুইজিটের কথা মেনশন হয়েছে ফর অবটেইনিং এ কপি অফ দ্য ডিগ্রি অর এন অর্ডার, তখন সেটা কি বলছে? যে কোনো সময়কে নেওয়া যেতে পারে বাই দ্য কোর্ট, মানে যে সময়টা কোর্ট নিচ্ছে তার ডিগ্রি বা অর্ডার প্রিপেয়ার করতে, বিফোর অ্যান অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন করাটার আগে, যখন আমি কপির অর্ডার পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন করব তার আগে অবধি কোর্ট যে অর্ডার বা ডিগ্রি দেওয়ার জন্য যে সময়টুকু নিচ্ছে সেই সময়টা কিন্তু এক্সক্লুড করা যাবে না। কোনটা এক্সক্লুড করা হবে? যে দিনকে জাজমেন্টটা পাস করবে সেই দিনটা প্লাস যখন আমি কপিটা পাবো পেতে যে সময়টা লাগবে প্লাস এই দুটো টাইম পিরিয়ডকে এক্সক্লুড করা হবে। কিন্তু কোর্টকে এই জাজমেন্ট বা অর্ডার পাস করার জন্য যে টাইম পিরিয়ডটা লাগবে, যে সময়টা লাগবে, আমি যখন কপি পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন করো তার আগে কথা বলছি, তার আগে অবধি কোর্টকে জাজমেন্ট পাস করার জন্য যে সময়টুকু লাগবে সেটা কিন্তু নট এক্সক্লুডেড, সেটা কিন্তু এক্সক্লুড করা হবে না। এটা কিন্তু আমাদের সেকশন 12 এক্সপ্লানেশনে বললো। কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বোঝালে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এক্সাম্পলটা হলো সাপোজ একটা প্রমিসারি নোট, যেটা এক্সিকিউটেড হয়েছে 10th জানুয়ারি 2004। তাহলে একটা প্রমিসারি নোট কত তারিখে এক্সিকিউট হয়েছে? 10th জানুয়ারি 2004 এক্সিকিউট হয়েছে। এবার একটা মামলা ফাইল হলো এই প্রমিসারি নোটটাকে নিয়ে, কিন্তু কত বছরের মধ্যে আগে মামলার ফাইল করতে হবে? উইদিন 3 ইয়ার্স, 3 বছরের মধ্যে কিন্তু আমাকে মামলাটাকে ফাইল করতে হবে, তাই তো? এবার তাহলে আমি যদি হিসেব করি 3 বছর, তাহলে আমার ক্যালকুলেশনে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? 10th জানুয়ারি 2007, তাই কি না? আমি যদি আমাদের হিসেব করে ক্যালকুলেশন করি তাহলে আমার টাইমটা গিয়ে দাঁড়াচ্ছে 9th জানুয়ারি 2007, তাই তো? কিন্তু যেহেতু আমাদের সেকশন 12 বলেছে যে দিনকে কজ অফ অ্যাকশনটা অ্যারাইজ হবে সেই দিনটাকে বাদ রেখে পরের দিন থেকে ক্যালকুলেট করলে, তাহলে আমি যদি 11 তারিখ থেকে ক্যালকুলেট করি তা হিসাব করে আমার কত তারিখ হওয়া উচিত? 10th জানুয়ারি 2007। তাহলে এটাই হলো অ্যাপ্রক্সিমেট, মানে আমার 10th জানুয়ারি, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। 10th জানুয়ারি 2007-এ গিয়ে আমার 3 ইয়ার্সটা কমপ্লিট হচ্ছে, নট 9 জানুয়ারি 2007। এটাই কিন্তু বলা হয়েছে। কারণ ওই যে আমরা 10 তারিখে আমরা ধরছি না, আমরা কত তারিখ থেকে ধরবো? আমরা 11 তারিখ থেকে ধরবো, যেটা সেকশন 12-এর ক্লজ 1-এ বা সাবসেকশন 1-এ বলা রয়েছে। এইবার আমরা এই যে এখানে যে কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন যে কথাটা আমরা বলছিলাম বারবার করে, এই কম্পিটিশন ফর দ্য পিরিয়ড অফ লিমিটেশন ফর এন অ্যাপিল বলো বা অ্যাপ্লিকেশন বলো ফর লিভ টু দ্য অ্যাপিল অথবা রিভিউ অফ দ্য জাজমেন্ট, সেক্ষেত্রে যে দিনটাতে জাজমেন্টটাকে প্রোনাউন্স করা হয়েছে প্লাস যে দিনটা যে সময়টা লাগছে আমার জাজমেন্টের কপি পেতে, ডিগ্রির কপিটা পেতে, অর্ডারের কপিটা পেতে যে সময়টুকু লাগছে, দুটো মানে রিভিউ করার জন্য বা রিভাইজ করার জন্য দুটোকে একসাথে এক্সক্লুড করে দেওয়া হবে, সেটা সেকশন 12 ক্লজ 2-তে বললো। কিন্তু এবার এখানে একটা লাইন আমরা বারবার করে পাচ্ছি, বারবার করে আমরা এই লাইনটা পড়ছি, যেটাকে বলা হচ্ছে টাইম required for obtaining a copy। আমরা কিন্তু এখানে বারবার করে একটাই শব্দ পাচ্ছি, সেটা হলো টাইম রিকোয়ার্ড ফর অবটেইনিং কপি।
এই টাইম রিকোয়ার্ড ফর অবটেনিং কপিটা বলতে কি বোঝাতে চেয়েছে? বলছে যে সময়টা, দ্য টাইম হুইচ ইজ প্রপারলি রিকোয়ার্ড ফর অবটেনিং কপি, তার মানে যে সময়টা আমার লাগবে, অ্যাকচুয়ালি যে সময়টা, আমি সময় নষ্ট করলাম, কোর্টে গেলাম না, আমি বাড়িতে বসে রইলাম, এটা কিন্তু না। আমাকে কপিটা পাওয়ার জন্য যে সময়টা আমার লাগবে, প্রপারলি যে সময়টা লাগার কথা, সেটাকেই কিন্তু বলছে টাইম রিকোয়ার্ড ফর অবটেনিং কপি। মানে বলছে ধরো যে টাইমটা অ্যাপ্লিকেন্টের কন্ট্রোলে বাইরে, মানে সাপোজ আমি কোর্টে যাচ্ছি, আজকে আমি কপি পাচ্ছি না, আবার কোর্টে যাচ্ছি, আজকে আমি কপি পাচ্ছি না, কিন্তু এই যে সময়টা চলেছে এটা তো আমার হাতে আছে, এটা তো আমার হাতে নেই। আমি কোর্টে যাচ্ছি, আমি অ্যাপ্লাই করছি, পাচ্ছি না, আমি কোর্টে যাচ্ছি, আমি অ্যাপ্লাই করছি, আমি পাচ্ছি না, এটা কোর্ট থেকে আমাকে দিচ্ছে না, এটা তো আমার খামখেয়ালি না, তাহলে এটা আমার হাতে নেই, এটা আমার কন্ট্রোলের বাইরে। প্লাস যে সময়টা, দ্য টাইম ইজ উইথ কপিং ডিপার্টমেন্ট আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ ফার্দার কপি। আজকে ডেটে আমি অ্যাপ্লাই করলাম কোর্টে, এবার কোর্টে নিজে ফাংশন হওয়ার পর, অ্যাপ্লিকেশন করার পর, ডিপার্টমেন্টের পর যে যখন বেরোবে, সেই সময়টার কথা বলছে, সেই সময়টা যেন প্রপারলি হওয়া চাই, এটাকে বলছে টাইম রিকোয়ার্ড ফর অবটেনিং এ কপি। ক্লিয়ার? এবার আছে এখানে একটা কেস বললো, যেটা কিনা সেকশন 12 থেকে সুপ্রিম কোর্ট সুন্দর করে এক্সপ্লেইন করেছে। কেসটার নাম হলো উদয়ন চিনুভাই ভার্সেস আর.সি. বালি। উদয়ন চিনুভাই ভার্সেস আর.সি. বালি, এটা সেকশন 12 থেকে এক্সপ্লেইন করতে গিয়ে সুপ্রিম কোর্ট এটা বলে গেছে যে সেকশন 12 এর ক্লজ 2 প্লাস আমরা যদি এক্সপ্লেনেশনটা দেখি, তাহলে কিন্তু এটা সম্ভব না অ্যাকসেপ্ট করে নেওয়া যে সাবমিশনটা, যেটা আমি যে কম্পিউটিং টাইম রিকুইজিট ফর অবটেনিং এ কপি অফ এর ডিগ্রির কথা বললাম, একজন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কপির অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেটা কিনা ডিগ্রিটা প্রিপারেশন করার পর করা হয়েছে, সেক্ষেত্রে যে সময়টা, যেটা কি elapse মানে চলে যাচ্ছে বিটুইন দ্য প্রোনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট আর যে জাজমেন্টে যে ডিগ্রিটা সাইন করতে যে সময়টা চলে যাচ্ছে, সেটা কিন্তু এক্সক্লুডেড করাবে। জাজ আজকে মুখে বললো ডিগ্রিটাকে যে সই করতে যেটুকু টাইমটা লাগছে, সেই টাইমটা কিন্তু এক্সক্লুডেড করে দেওয়া হবে। এটা কিন্তু এই কেসটাতে সুপ্রিম কোর্ট বলে দিল। কেসটার নাম কি? উদয়ন চিনুভাই ভার্সেস আর.সি. বালি। এটাই হচ্ছে আমাদের সেকশন 12 এ মেনশন রয়েছে। এছাড়া আর কোনো সেকশন 12 এ মেনশন নেই। তবে আরেকটা কেস আছে, যেটা হলো স্টেট ভার্সেস কায়দিয়া। স্টেট ভার্সেস কায়দিয়া। স্টেট ভার্সেস কায়দিয়া। স্টেট ভার্সেস কায়দিয়া, এই কেসটাতে বললো এখানে একটা অ্যাপিল করা হয়েছিল সেকশন 417 অফ সিআরপিসির আন্ডারে। ওকে, এটা কি হলো, এই সেকশন আন্ডারে অ্যাপিল করা হয়েছিল। এক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু এন্টাইটেল না সেকশন 12 ক্লজ 2 এর কিন্তু বেনিফিট নিতে। গভর্নমেন্ট কিন্তু এন্টাইটেল না সেকশন 12 ক্লজ 2 এর আন্ডারে যে বেনিফিটটা পাওয়া যাচ্ছে সেটা নিতে, যেখানে কিনা জাজমেন্টের একটা কপি যেটা অ্যাপ্লাই করা হয়েছে ফর অ্যান্ড টেক ডেলিভারি অফ বাই দ্য ফাদার অফ দ্য পার্সন, যে অ্যালিগেশন এনেছে তার বাবার দ্বারা, যে কার বাবা, যে ছেলেটাকে কি হচ্ছে মার্ডার করা হয়েছে, কিন্তু গভর্নমেন্ট করতে পারে না। মানে কি, সেকশন 12 ক্লাস 2 এর আন্ডারে কিন্তু গভর্নমেন্ট ফাইল করতে পারছে না। কে করছে? যে ছেলেটা মারা গেছে তার বাবাকে কি অ্যাপ্লিকেশনটা করতে হবে, গভর্নমেন্ট কিন্তু না। এটাই বলেছে কিন্তু স্টেট ভার্সেস কায়দিয়া এই কেসটাতে।